বেকার বলে টনির গার্লফ্রেন্ডের পরিবার কোনোভাবেই তাদের বিয়ে দিতে রাজি হয় না। তাই আর কোনো উপায় না পেয়ে গার্লফ্রেন্ডের কথায় সে শুরু করে দেয় ডিটেকটিভের কাজ। তবে সে তো ছিল পেট ডিটেকটিভ, অর্থাৎ মানুষের হারিয়ে যাওয়া পশু পাখি খুঁজে দেওয়াই ছিল তার কাজ। তবে এই কাজ করতে করতেই সে ইনভলভ হয়ে যায় এক বড় সড়ো কিডন্যাপিং কেসে। এবার এটাই দেখার পালা যে সাধারণ এক পেট ডিটেকটিভ হয়ে টনি কি পারবে এত বড় একটা কেস সলভ করতে আর নিজের হবু শ্বশুরকে ইমপ্রেস করতে। সেটাই দেখবো আজকের গল্প দ্য পেট ডিটেকটিভে। শুরুতেই আমরা ডিটেকটিভ জো সালুলার কণ্ঠ শুনতে পাই। সে নিজেকে আন্তর্জাতিক ডিটেকটিভ বলে দাবি করে। তার আলুলা ইন্টারন্যাশনাল নামে একটা ডিটেকটিভ ফার্মও আছে, সেটাই সে বেশ শখ করে চালায়। জানা যায় 90 দশকের শুরুতে সে মেক্সিকোতে ছিল। তখন জোসের একটাই লক্ষ্য ছিল যে মেক্সিকোর কুখ্যাত মাদক মাফিয়া পিটার সাম্বায়ের একটা ছবি তোলা, কারণ বিখ্যাত সব গোয়েন্দা সংস্থা তার একটা ছবি খুঁজে চলেছিল। সে যে জীবিত আছে তার প্রমাণ স্বরূপ, কেননা বহুদিন ধরে কেউ তাকে জীবিত দেখেনি, আর যারা দেখেছে তারা নিজেরাই জীবিত নেই। তাই এরকম একটা লোকের ছবি তো বহু মূল্যবান। তাই জোস তার ছবি তোলার পেছনেই পড়ে থাকে। সে একদিন গোপন তথ্য পায় আর সাম্বায়ের সন্ধানে একটা লোকেশনে চলে যায়। সেখানে সাম্বায়ের সাথে তার বিপক্ষের গ্যাংয়ের ভয়ানক লড়াই হয়। বেশ গোলাগুলি আর মারপিটও চলতে থাকে। অবস্থা হয়ে পড়ে একেবারেই বেগতিক। তখন প্রচন্ড ভয়ে ভয়ে লুকিয়ে লুকিয়ে সবটা দেখে জোস। এর মধ্যেই সে সুযোগ পেয়ে সাম্বায়ের ছবি তুলতে গেলে ফ্ল্যাশের আলোয় তাকে দেখে ফেলে সাম্বাই। জোস তখন বুঝে যায় এবার আর তার নিস্তার নেই। সাম্বাই তো এবার নিশ্চয়ই তাকে মেরেই ফেলবে। তাই সাম্বায়ের ভয়ে শেষমেশ সে মেক্সিকো ছেড়ে নিজের দেশ ইন্ডিয়া চলে আসে। কারণ যত যাই হোক নিজের প্রাণের ভয় সবারই রয়েছে, কেননা সে যদি মেক্সিকোতে থাকতো তাহলে সাম্বাই মেক্সিকোর যে কোনো প্রান্ত থেকে তাকে ঠিকই খুঁজে বের করতে পারত। যাক, ইন্ডিয়ায় এসে সে একটা কাজের জন্য অনেক খোঁজাখুঁজি করে, তবে কোনো কাজ না পেয়ে অবশেষে সে এখানেও ডিটেকটিভ এজেন্সি খুলে বসে আর তার নাম দেয় আলুলা ইন্টারন্যাশনাল। সেই এজেন্সি তেমন একটা চলে না, তাই সে তার মেক্সিকোর অভিজ্ঞতা আর সাম্বাইকে নিয়ে যেসব অভিজ্ঞতা রয়েছে সব নিয়ে বই লিখতে বসে, যাতে করে এসব পড়ে মানুষের তার প্রতি ইন্টারেস্ট জাগে আর সে পপুলার হয়ে যায়। তখন তো এমনিতেই তার এজেন্সি চলতে শুরু করবে। ওদিকে তার ছেলে টনিকে দেখা যায়, সেও ধীরে ধীরে বড় হয়। টনি পড়াশোনায় তেমন একটা ভালো ছিল না, তাই সে কোনো ভালো কাজও পায় না। এ কারণে বাধ্য হয়ে সেও বাবার এজেন্সিতেই বসতে শুরু করে। তবে তার অবস্থাও তার বাবার মতোই, কোনো কাজই সে পায় না। এবার আমরা টনিকে তার প্রেমিকা কেইকির সাথে দেখি। হ্যাঁ, টনির একটা প্রেমিকাও ছিল। তো তার প্রেমিকা কেইকির ধারণা তাদের সম্পর্ক আর কাজ করছে না, আগের মতো তাদের মধ্যে কোনো স্পার্কও নেই। তাই তাদের ব্রেকআপ করে নেওয়া উচিত, সেটাই তাদের দুজনের জন্য ভালো হবে। খামোখাই ভাবে সময় নষ্ট করার কোনোই মানে হয় না। তাই সে টনিকে মেসেজ দিয়ে যায় যে সে আর সম্পর্ক রাখতে চায় না। কিন্তু দেখা যায় টনি সেটা দেখে না আর রিপ্লাইও দেয় না। সে তো নিজের মতোই থাকে। তবে এরপর টনি তাকে বলে যে সে আসলে এক মারোয়ারি মহিলার নেকলেস হারানোর কেসে ব্যস্ত ছিল। কেসের কাজে সে এতটাই ডুবে ছিল যে আর কোনো সময়ই পায়নি। এসব শুনে কেইকি তাকে জিজ্ঞেস করে সে কি নেকলেস পেয়েছে। টনি জানায় না, সে এখনো সেটা পায়নি, তবে সন্ধান করে যাচ্ছে। কেইকি তখন বলতে থাকে সে জানে টনি টুকটাক কেস সলভ করে, তবে এমন না যে সে হিরো হয়ে গেছে। তার জীবনে হিরোর মতো কোনো মুহূর্তই নেই। সে কোনো ভালো কাজ পর্যন্ত করে না। এমন একটা মানুষের সাথে কেউ কিভাবে থাকতে পারে? তাই কেইকিও আর এই সম্পর্ক টানতে পারছে না। সামনেই আবার এশিয়ান গেমস, সেই গেমসের সিলেকশন হতে চলেছে, তাই সে হায়দ্রাবাদ যাবে। টনি এটা শুনে বলে সে যেন সেখানে না যায়, আর সে যদি যেও থাকে তবুও সে সিলেক্ট হবে না। তাই টনি বলে কেইকি তার কাছেই থেকে যেতে পারে। কেইকি এসব শুনে খুবই বিরক্ত হয় আর বলে সে এত নেগেটিভ কথা কি করে বলে? মানুষ তো একটা দুইটা পজিটিভ কথাও বলতে পারে, তার তো পুরো শরীর ভরা নেগেটিভিটি, সে আর কি পজিটিভ কথা বলবে? ওদিকে আমরা সিলভা নামের এক লোককে দেখি। সে জাহাজ থেকে নেমে আসে। সিলভার হাতে একটা কালো ব্রিফকেসের মতো কিছু ছিল। 30 কোটি মূল্যমানের কিছু একটা আছে সেখানে, যা তাদেরকে গোডাউনে পৌঁছে দিয়ে আসতে হবে, আর তার বিনিময়ে তারা মাত্র 50,000 টাকা পাবে। এসব চিন্তা করে সিলভা তার সঙ্গী মকবুলকে বলে যে তারা একটা কাজ করতে পারে, এটা গোডাউনে না নিয়ে মুন্নারের দিকে যেতে পারে।
এটাকে নেয়ার জন্য লোক প্রস্তুত আছে, বিনিময়ে তারা 1 কোটি টাকা পাবে। মকবুল বলে সে কি করে ভাবছে সাভাপাতির বিরুদ্ধে গিয়ে সে বেঁচে থাকতে পারবে। সে সাভাপাতি কিচেন নামের রেস্টুরেন্ট চালালেও এর পেছনে তার অন্ধকার এক ব্যবসা আছে। তাকে সাউথ ইন্ডিয়ার মাদক মাফিয়া বলা চলে। তাকে সবাই বেশ মান্য করে চলে আর বেশ ভয় পেয়েও চলে। তাই মকবুল এসব ঝামেলায় পড়তে রাজি হয় না। সে এমনিতেই কিছুদিন হলো একটা ঝামেলা থেকে উঠেছে, এখন আবার নতুন ঝামেলা সে চায় না। তবে সিলভা দৃঢ় প্রতিজ্ঞ, সেই টাকা কামানোর সুযোগ কোনোভাবেই হাতছাড়া করবে না। তাই সে গাড়িতে বসে পড়ে আর কারোর জন্য অপেক্ষা করতে থাকে। তখনই বেশ কিছু লোক আসে সেখানে আর প্রচন্ড মারধর করতে থাকে। ওদিকে আমরা দিলরাজ নামের এক লোককে দেখি। তার স্ত্রী চেচি তাকে ভয়েস মেসেজ পাঠাচ্ছে যে ইদানিং সে অনেক বেশি দায়িত্ব জ্ঞানহীন হয়ে যাচ্ছে। এসব কথা চেচি বারবার বলবে না, সে যেন সব কাজ সেরে রাখে, না হয় চেচি তাকে ছেড়ে কথা বলবে না। দিলরাজ তখন এসব শুনে খুবই বিরক্ত হয়, কিন্তু তারপরও সব কাজ সে করতে থাকে। কাজ না করে যেন তার কোনো উপায় নেই। কাজ শেষে সে তার স্ত্রীর আদরের পোষা কুকুর কান্নানকে খুঁজতে যায়। এই কান্নানকে চেচি তার চেয়ে বেশি আদর যত্ন করে ভালোবাসে। তবে কান্নানকে খুঁজে পাওয়া যায় না, সে কোথাও নেই। চেচি চিৎকারে পুরো বাড়ি মাথায় হয়। বাড়ির ছাদে গল্পে মশগুল কেকি আর টনিও চমকে যায়। চেচি তখন রেগে মেগে দিলরাজকে বকাঝকা করতে থাকে। সে বলে তার দায়িত্ব জ্ঞানহীনতায় তার কান্নান হারিয়ে গেছে। সবাই তখন তাকে কোনোভাবে বোঝায় আর বলে কান্নানকে খুঁজে বের করবে, সে যেন চিন্তা না করে। ওদিকে সিলভা কাউকে কল দিয়ে বলে তার উপর হামলা করেছে মকবুল আর সুযোগ পেতেই পালিয়ে গেছে। তবে সে কারোর নাম বলেনি। এখন সে মুন্নারের দিকেই যাচ্ছে। এই সময় তার আশেপাশে আমরা দুটো ড্রোন দেখতে পাই। একটু পরই তার সামনে একজন চলে আসে। সিলভা তখন বেশ ভয় পেয়ে যায় আর তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সাথে সাথে তার ঘাড়ে একটা ছুরি গেঁথে থাকতে দেখি আমরা, আর সে নিথর দেহে গাড়িতে পড়ে থাকে। বাকিরা সবাই তখন সেখান থেকে চলে যায়। সেই সময় এই গাড়িতে আমরা একটা কুকুর ছানাও দেখতে পাই। সে তখন গাড়ি থেকে দৌড়ে বেরিয়ে যায়। দৃশ্য চলে যায় পরদিন। খবরে দেখা যায় শহর একটা বেনামির লাশ পাওয়া গেছে। পুলিশরা লাশ পর্যবেক্ষণ করছে, এখনো কোনো সাক্ষী প্রমাণ পাওয়া যায়নি। এই নিয়ে তারা সবাই চিন্তায় পড়ে যায়। টনি তার ডিটেকটিভ অফিসে যায়। তার অফিসের সামনে লম্বা লাইন, তবে এরা তার কাছে আসেনি। তার পাশের ঘরে থাকা জ্যোতিষীর কাছে এসেছে। তাদের একজন বলে তার প্রেমিকা হারিয়ে গেছে, তো সে ডিটেকটিভের কাছে না এসে জ্যোতিষীর কাছে আসলো। টনি তখন খুব বেশি বিরক্ত হয়। সে ঘরে বসে সে লাশের নিউজ দেখতে থাকে। এমন সময় তার কাছে একটা ফোন আসে। তাকে পুলিশ স্টেশন থেকে ডেকে পাঠানো হয় তদন্তের সাহায্যের জন্য। টনি তো এতে বেশ খুশি হয়ে যায়। সে পুলিশ স্টেশনে চলে যায় দ্রুত। পুলিশ তখন ওই খুনের কথা বলে। টনি বলে তার হাতের ছাপ না পাওয়ার কারণ হলো তাকে ড্রোন দিয়ে অ্যাটাক করা হয়েছে, তার ঘাড়ে আঘাত করা হয়েছে। ঘটনাস্থলের আশেপাশে কিছু একটা পাওয়ার কথা, তাই সেখানে যেতে হবে। পুলিশ তখন বলে পাওয়া গেছে, এই জন্য তো তাকে ডেকে আনা হয়েছে। তারা তখন আলোলা ডিটেকটিভ এজেন্সির কার্ড পেয়েছে। এবার তো টনি এই কথা শুনে ভীষণ ভয় পেয়ে যায়। পুলিশের পর জিজ্ঞেস করে তার মেক্সিকোর সাথে কি সম্পর্ক। টনি বলে তার বাবা আসলে মেক্সিকোতে কাজ করত, তবে তার সাথে কোনো সম্পর্কই সে রাখতে চায়নি। পুলিশ তখন তার কথা বিশ্বাস করতে চায় না। টনি বলে সে সত্যি বলছে। পুলিশ তার বাবার সাথে কথা বললেই সব নিশ্চিত হয়ে যাবে। ওই পুলিশ তখন তার বাবাকে কল দেয়। জোশ বলে সে আলোলা ইন্টারন্যাশনালের ডিটেকটিভ, তার ছেলে কিছুই না, তার ছেলের সেই যোগ্যতাই নেই। পুলিশের পর তাকে স্টেশনে ডাকলে জোশ বলে সে যেতে পারবে না। তারা তার ছেলেকে চাইলে রেখে দিতে পারে, তবে সে তাদের খুব একটা কাজে আসবে না। তার ছেলে একেবারেই যোগ্যতাহীন। পুলিশ জোশের কথা শুনে বেশ অবাক হয়। বাবা আবার এমন হয় কি করে বলুন তো? এই বলে টনির মাথায় হাত দিয়ে সে বসে পড়ে। এবার তাকে কে বাঁচাবে? পুলিশ তখন টনিকে তার সিনিয়র এসআই এর কাছে যেতে বলে। এসআই তাকে সন্দেহভাজন তালিকায় রাখতে বলেছে। টনি তখন এসআই এর রুমে গিয়ে দেখে এসআই তার পূর্ব পরিচিত আর তার ছোটবেলার ক্লাসমেট রজত। সেও কেইকিকে পছন্দ করত আর তাকে নিয়ে সবসময় দুজনের ঝামেলা হতো। একবার স্কুলের প্রোগ্রামে দুজনই কেইকির সাথে নাচতে যায়। শেষ পর্যন্ত রাজাতকে সিলেক্ট করা হয়। টনি এতে রেগে তার প্যান্টে পানি ছিটিয়ে দেয় আর বলে সে প্রস্রাব করে দিয়েছে। রজত তখন বেশ অপমানিত হয়। সেই সব কিছুর কিচ্ছু ভোলেনি, তবে সুযোগ পেয়েই প্রতিশোধ নিতে তাকে ডেকে এনেছে। তো টনিকে দেখে সে বলে সে চেষ্টা করবে এই মার্ডার কেসে তাকে প্রধান আসামি করার। টনি এটা শুনে বলে কেন? সে তো কিছুই করেনি। রজত বলে সে টনির আইডি কার্ড ঘটনাস্থলে পেয়েছে, এটা তো সবচেয়ে বড় প্রমাণ। সে চাইলেই তাকে অপরাধী বানাতে পারবে। টনি বলে সে প্রমাণ করতে পারবে
ওই সময় সে অন্য কোথাও ছিল। সে আসলে তখন কেইকির সাথে ছিল। এই কথা শুনে হিংসায় জ্বলে পুড়ে যায় রাজাত আর বলে কেইকিকে সে তার করেই ছাড়বে। এই সময় কনস্টেবল আসে আর খবর দেয় সিলভার লাশ পাওয়া সেই গাড়ির ডিটেলস পাওয়া গেছে। এটা কান্নান সাবাপাতির নামে রেজিস্টার করা। ওই সময় সিলভার সাথে মকবুল নামের একজন ছিল। পরে সে পালিয়ে যায়। রজত টনিকে সাবধানে থাকতে বলে আর এরপর ছেড়ে দেয়। টনি তো বুঝতেই পারছিল না কিভাবে তার কার্ড ওইখানে গেল। সে তো সেখানে যায়নি। থানা থেকে বের হতেই তার বন্ধু সানুপের সাথে তার দেখা হয়। সানুপ তাকে বলে সে তার গার্লফ্রেন্ডকে নিয়ে বাইকে করে ঘুরছিল। ওই ঘটনাস্থলের কাছাকাছি যেতেই তার একটা সুন্দর কুকুর ছানা দেখে। কুকুরটি নিয়ে সে তার প্রেমিকাকে দেয় আর হুড়োহুড়িতে টনির কার্ড সেখানেই ফেলে দেয়। টনি এরপর জিজ্ঞেস করে সানুপ তার কার্ড নিয়ে কেন ঘুরছিল। সানুপ বলে কারণ তার নিজের কোনো কার্ড নেই। টনি এরপর বন্ধুকে কি বলবে কিছুই বুঝতে পারে না। সেদিন আমরা একজন লোককে একটা অন্ধকার জায়গায় কিছু একটা ঘুরতে দেখি। তখনই এক মেয়ে তার কুকুরকে নিয়ে হাঁটতে বের হয়। মেয়েটিকে দেখেই তো লোকটা থমকে যায় আর মেয়েটির দিকে এগিয়ে যায়। পরদিন খবরে দেখা যায় এই মেয়েটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। জোস তখন টনিকে বলে শহরে একের পর এক গুম আর খুন হচ্ছে। টনি কি কিছুই করতে পারছে না। সে নিজে হলে সবগুলো কেস সলভ করে ফেলতো। এ কারণেই কেইকির বাবা কেইকিকে তার সাথে বিয়ে দিতে চাচ্ছে না। সে তো অকর্মা। সে ফোর্সে কাজ করে এমন কারোর সাথেই মেয়ের বিয়ে দিতে চায়। টনির মা তখন এসে আফসোস করে আর বলে এই বাড়ির পুরুষ দুজনের কেউই কোনো কাজকর্ম করে না, তাকেই কাজ কামাই করতে হয়। জোশের সাথে বিয়ে হয়ে তার জীবন একেবারে শেষ হয়ে গেছে। এই নিয়ে তারা দুজন ঝগড়া করতে থাকে। মা বাবার এই ঝগড়ার মধ্যে হঠাৎই টনির ফোনে চেচির কুকুর হারানোর বিজ্ঞপ্তি আসে। এটা দেখে তার মনে পড়ে তার বন্ধুর গার্লফ্রেন্ড যে কুকুরটি পেয়েছিল এটা তো সেরকম। সে তখন কোনো মতে সানুপের গার্লফ্রেন্ডের কাছে যায় আর তার কাছ থেকে কুকুর নিয়ে যায় চেচির কাছে। এটি আসলে চেচির ওই আদরের কুকুর। সে তো তার কুকুরকে পেয়ে প্রচন্ড খুশি হয় আর পারিশ্রমিক হিসেবে 1 লক্ষ টাকা তাদের হাতে তুলে দেয়। টনি তো এতে বেশ খুশি হয়ে যায়। টনি আর সানুপ বুঝতে পারে তারা এখন ডিটেকটিভ হিসেবে কাজ করতে পারে আর তারা কোনো সাধারণ ডিটেকটিভ নয়, পেট ডিটেকটিভ হবে। হারানো পশু পাখি খুঁজে দিবে। কারণ এমনটা তো আর সবাই করে না। তারা না হয় পশু পাখির হয়েই কাজ করবে। পরিকল্পনা অনুযায়ী দুজন লিফলেট ছাপায় আর সবাইকে দেয়। ধীরে ধীরে তারা অনেক ক্লায়েন্ট পেতে শুরু করে। অনেকে এরপর তাদের সাথে নিজেদের হারিয়ে যাওয়া পশু পাখির ব্যাপারে যোগাযোগ করে। তখন থেকে দেখা যায় দুজনের ব্যবসা বেশ ভালোভাবেই চলছে। তারা পশু পাখিদের জন্য ট্র্যাকার তৈরি করে যেন তারা হারিয়ে না যায়। দেখা যায় এই ব্যবসা নিয়ে বেশ জাঁকিয়েই বসে টনি। এর মধ্যেই চলে আসে কেইকির জন্মদিন। কিছু বাচ্চা কাচ্চা নিয়ে কেইকি অপেক্ষা করতে থাকে একসাথে কেক কাটবে বলে। প্রথমে তো টনি জন্মদিনের কথা ভুলেই যায়। এরপর যখন কেইকি মনে করিয়ে দেয় সে তড়িঘড়ি করে বেরিয়ে পড়ে। কিন্তু তার গাড়ি নষ্ট হওয়ায় ঘটে বিপত্তি। শেষে বাচ্চাদের অটোতে উঠে বসে সে। সেখানে একটা বাচ্চার হাতে একটা জারে কিছু অপরিচিত মাছ দেখে সে। বাচ্চাটির আর মাছগুলোর ছবি তুলে ফেলে টনি। যাই হোক সব ঠিকঠাক করে যখন পৌঁছায় ততক্ষণে কেক কাটার খাওয়া সব হয়ে গেছে। টনি তখন কেইকিকে সাথে নিয়ে যায় বিয়ার খাওয়ার জন্য। সারাদিন ঘুরে ফিরে রাতে সে কেইকিকে বাড়ি নামিয়ে দেয়। তবে কেইকির বাড়ি খালি হওয়ায় টনি ভেতরে যায় কফি খেতে। তখনই জানতে পারে কেইকির শুটিং ক্লাস আছে। সে রজতের সাথে শুটিং প্র্যাকটিস করতে যায়। এই কথা শুনে বেশ বিরক্ত হয়ে যায় টনি। ওদিকে টিভিতে রজতের সম্পর্কে খবর চলছিল। সে থাকার পরও একের পর এক গুম খুন চলছে। এটা নিয়েই রিপোর্ট হচ্ছিল যে সে কি দায়িত্ব পালন করছে। তার সাথে টনিও সমর্থন জানায়। তার মতে এমন অফিসারকে তো ফোর্সেই রাখা উচিত না। এরপর আমরা আবারও ওই রহস্যময় লোকটিকে মাটি খুঁড়তে দেখি। সেই সময় অল্প বয়সী একটি ছেলে তার খরগোশ খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। লোকটি তখন এক হাতে লাঠি নিয়ে ছেলেটির সামনে এসে দাঁড়ায় আর ছেলেটির মাথায় হাত রাখে। ওদিকে পরদিন সকালবেলা কিডন্যাপিং এর দায়ে টনিকে গ্রেফতার করতে চলে আসে রজত। জানা যায় দিয়া নামের একটি বাচ্চা মেয়ে হারিয়ে গেছে আর রজত নিশ্চিত তাকে কিডন্যাপ করেছে টনি। সিসি ক্যামেরায় দিয়াকে তার সাথেই দেখা গেছে। সে রিয়াকে চকলেট খেতে দিয়েছিল। টনি বলতে থাকে সেই মেয়েটিকে দেখেছে। ওই স্কুলের অটোতে মেয়েটি ছিল। টনি জানায় যখন সে আর কেইকি একসাথে ছিল তখনই মেয়েটিকে দেখতে পেয়েছে। কেইকির কথা শুনে আবারও তেলে বেগুনে জ্বলে ওঠে রজত। টনি বলে সে চাইলে কেইকিকে জিজ্ঞেস করতে পারে। রজত এবার তার কাছে চলে যায়। তার আর টনির দুজনের ঝগড়া চলছে, তাই সে বেশি কিছু বলে না। একটা বার এদিকে সানুপের সাথে বসে রাগারাগি করতে থাকে টনি।
রেগে মেগে এটাই মেসেজ লিখে পাঠায় কেইকিকে, তবে সে সাথে সাথে ডিলিট করে দেয়। এরপর ভাবতে থাকে ওই ছোট মেয়েটি আসলে কোথায় উধাও হয়ে গেছে। কথা বলতে বলতে তারা টিভিতে একটা মাছের কথা শুনতে পায়। এই মাছগুলো নাকি প্রচন্ড দামি। ইদানিং ভারতে কালো বাজারে এই মাছগুলো আসছে। এক একটি মাছের দাম 3 থেকে 5 কোটি হতে পারে। মাছগুলো দেখেই টনির মনে পড়ে দিয়ার হাতে থাকা মাছগুলোই তো এগুলো। টনি এরপর সানুপকে বলে তারা যদি দিয়াকে খুঁজে বের করতে পারে তবে এই মাছগুলোর ব্যাপারে জানতে পারবে আর মাছ চোরাকার বাড়িতে ধরতে পারবে। তখন তারা ইন্টারন্যাশনাল ডিটেকটিভ হয়ে যাবে। দিয়ার ব্যাপারে খোঁজ খবর নিতে তারা দিয়ার মায়ের কাছে যায়। দিয়ার মাকে টনি বলে তারা পত্রিকা অফিস থেকে এসেছে দিয়ার ব্যাপারে রিপোর্ট করতে। দিয়ার মা বলে পুলিশ জানিয়েছে তারা তদন্ত করছে। সেদিন দিয়ার সাথে এক লোক ছিল, তাকে খুঁজে বের করার কথা জানিয়েছে তারা। টনি বুঝতে পারে তাকে ফাঁসাতে চাইছে রজত, কারণ সেদিন অটোতে সেই ছিল। টনি দিয়ার বাবার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তার বাবা হলো মকবুল। টনি সেখান থেকে চলে আসার সময় দিয়ার মা অনুরোধ করে বলে যে তার মেয়েকে খুঁজে দিতে। পুলিশ এই ব্যাপারে গা করছে না, তার মেয়ের সাথে না কোনো অঘটন ঘটে যায়। টনি এরপর চলে যায় সানির কাছে, যে স্কুলের অটো চালায়। সে আর সানু পুলিশের কস্টিউম পরে সেখানে যায়। সেদিন সানি বলেছিল এই মাছ দিয়াকে সেই জোগাড় করে দিয়েছে। তারা তখন সানিকে নিয়ে জিজ্ঞাসাবাদ করতেই সে প্রচন্ড রেগে যায় আর বলে আজ কদিন ধরেই পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে চলেছে। এই জ্বালায় তো তার স্ত্রীর সন্তান তাকে ছেড়ে চলে গেছে। যাকে এরপরই জানা যায় জকুট্টান নামের এক লোক তাকে ওই মাছ দিয়েছে। টনিরা এবার যায় জাকুট্টানের কাছে। জাকুট্টান বলে সানি তাকে 500 টাকা দেয় সে স্থানীয় জলাশয় থেকে ওই মাছ ধরে দেয়। টনি মাছের জারের ছবি দেখায় আর জিজ্ঞেস করে এটাই কি সেই মাছ? জাকুট্টান বলে এই জারটি তার নয়, এখানে টিটি লেখা আছে। সে তো অন্য জারে দিয়েছিল। সে আসলে সরাসরি জার সানির হাতে দেয়নি। সে একটা টোল প্লাজায় দিয়ে বলেছিল অটোওয়ালা সানিকে দিয়ে দিতে। টোল প্লাজার ছেলেটির এরপর শিফট পরিবর্তন হয়ে যায় আর অন্য এক ছেলে জার দেয়, অর্থাৎ সেখানে কোনো একটি অদল বদল হয়েছে। টনি বলে লোগোটি তার ভীষণ পরিচিত মনে হয়। তার এক বন্ধু আছে টিনকাল থমাস নামের, তার আধ্যক্ষ টিটি, সে একজন ডিজাইনার। তো থমাসকে কল করে সে জিজ্ঞেস করে এরকম কোনো গ্লাস জারের ডিজাইন থমাস করেছে কিনা যাতে মাছ নেওয়া যায়। থমাস বলে নীল ঢাকনাওয়ালা অক্সিজেন সিলিন্ডার সহ কি? যদি তাই হয় তাহলে সেই করেছে। তাদের সাথে কথা বলতে বলতে থমাস বাইরে আসতেই দেখে তার বাড়ির আশেপাশে অসংখ্য পুলিশ। টনি তখন গাড়ি নিয়ে যেতে যেতে দেখতে পায় রাস্তায় বড় একটি বিলবোর্ডে একটা বিজ্ঞাপন দেখা যাচ্ছে, যেখানে কেইকি আর রজত বিজ্ঞাপনে অংশ নিয়েছে। তারা দুজন অন্তরঙ্গভাবে বিজ্ঞাপনটিতে অভিনয় করেছে। এতে বেশ মাথা খারাপ হয়ে থাকে তার। কেইকির সাথে এই ব্যাপারে কথা বলতে সে তার বাড়ি চলে যায়। কেইকির বাড়িতে সে তার দারোয়ানকে বলে দিয়েছে যেন টনি ভেতরে না যায়। টনি বলে সে যেন ভালো করে বলে টনি এসেছে। দারোয়ান বলতে থাকে কেইকি বলে দিয়েছে আলোলা নামের জোকারটি এলে যেন তাকে ঢুকতে না দেয়া হয়। এই সময় রজত আসে পুলিশের পোশাক পরে আর সে খুব সহজেই ভেতরে ঢুকে যায়। যাওয়ার সময় টনিকে কটাক্ষ করতে ভোলে না। টনি তখন বাইরে কেইকির সাথে দেখা করে আর জিজ্ঞেস করে সে তাকে বিয়ে করতে রাজি আছে কিনা। কেইকি তো টনির উপর খুব বিরক্ত হয়। সে বলে সে টনির সাথে কথা বলবে না আর টনি এখান থেকে চলে না গেলে সে চিৎকার করবে। কেইকি তখন চিৎকার করে লোকজনকে ডাকতে থাকে। সেই সময় দুজন লোক তাদের গাড়িতে উঠে বসে। কেইকি ইতস্তত করে বলে তারা তো মজা করছিল, তারা চলে যেতে পারে। লোকগুলো তখন বলে তারা মজা করছে না, তারা নামতে আসেনি। এরপর তারা পিস্তল ঠেকিয়ে গাড়ি চালাতে বলে আর তাদেরকে নিয়ে আসে সাওয়াপাতির রেস্টুরেন্টে। সেখানে কসাইখানায় তাদের দুজনকে বেঁধে রাখা হয়। এরপর একজন লোক এসে মারতে মারতে টনিকে জিজ্ঞেস করে সিলভার গাড়ি থেকে যে মাছ হারিয়ে গেছে সেই মাছ কোথায়। কেইকি আর টনি দুজন সেখানেই ঝগড়া করতে থাকে আর একে অন্যের উপর দোষ চাপাতে থাকে। ওদিকে আগুনে ঘি ঢালতে রজত একটা মেসেজ পাঠায় আর বলে সে কেইকির গাড়িতে একটা গিফট রেখেছে, সে যেন সেটা দেখে নেয়। এসব কথাবার্তার মাঝখানেই সাওয়াপাতি চলে আসে আর তার পরিচয় দেয়। তার চেলা তাকে বলে এই সবকিছু করিয়েছে মকবুল, তার মেয়ে এখন হারিয়ে গেছে। সাওয়াপাতি টনিদের বলে তারা যদি ওই মাছের ব্যাপারে বিন্দুমাত্র কিছু জেনে থাকে তাকে যেন খুলে বলে। টনি বলে সে কিছুই জানে না। এই সময় থমাস ফোন করে আর বলে সে বেইল পেয়ে গেছে আর সে একটা কথা জানাতে কল করেছে। একজন লোকের জন্য তার বন্ধু বোমা তৈরি করে ওই জারে রেখেছিল। কেউ একজন তাকে দিয়ে কাজ করিয়েছে।
আর থমাসকে ধরে আনা হয়েছে। বোমার কথা শুনেই সেখান থেকে সবাই চলে যায়। টনি তখন তার ঘড়িতে থাকা একটা লাইটার দিয়ে হাতের রশি পোড়ায় আর বাকিদেরকে কোনো মতে মুক্ত করে। থমাস বলে যে তাকে দিয়ে বোমা তৈরির কাজ করিয়েছিল তার ছবি সে তুলে রেখেছে। সে তখন টনিকে ছবিটি দেখায়। তারা সেখান থেকে বের হতেই যাবে, তখনই সাভাপাতির চালা সুলতান চলে আসে আর তাদের প্রচন্ড লড়াই হয়। তাকে মেরে বের হয়ে আসার চেষ্টা করে তিনজন, যাদের আশেপাশে থাকা মানুষজনকে সাধারণ বাবুর্চি কাজের মানুষ মনে হচ্ছিল। তারা সবাই তো এক একজন সাভাপাতির লড়াকু সেনা হয়ে দাঁড়ায় আর প্রচন্ড মারামারি হয় সেখানে। তবে টনি একাই সবার বিরুদ্ধে দাঁড়ায়। সে কোনো ক্রমে বের হয়ে আসে সেখান থেকে। সুলতানের পর ফোন করে তার বসকে সবকিছু জানায়। এদিকে টনি বের হওয়ার পর সবকিছু খুলে বলে কেইকিকে যে কিভাবে তারা একটি সামান্য মাছ থেকে এত বড় চক্রের মাঝে পড়েছে। টনি বলে এই সবকিছুর পেছনে একটা ছোট বাচ্চার জীবন আছে, তাই তাদের যে কোনো ভাবে সবকিছুর হোতাকে বের করতে হবে। থমাস যার ছবি দেখিয়েছে তার নাম সাজি। এখন তাদের সাজিকে খুঁজে বের করতে হবে। সাজির ছবি দেখেই কেইকি চিনতে পেরে যায় আর বলে এই লোক ইনস্টাগ্রামে বেশ বিখ্যাত, প্রায়ই তাকে আজে বাজে মেসেজ দিয়ে থাকে। টনি তখন কেইকিকে বলে সে যেন সাজির মেসেজের রিপ্লাই দেয় আর তাকে দেখা করার কথা যেন বলে। সাজি তখন ছুটে ছুটে দেখা করতে চলে আসে। এদিকে বোরখা পরে কেইকির সাথে যায় টনি। কেইকি তার বান্ধবী বলে পরিচয় দেয় তাকে। তবে সাজি বোরখা টান দিলে তাদের পরিচয় ফাঁস হয়ে যায়। দুজন তখন সাজিকে চেপে ধরে। সাজি তো কোনো মতে ছুটে পালায়। অনেকক্ষণ ছোটাছুটি হয়, তবে শেষ পর্যন্ত তারা তাকে ধরেই ফেলে। সাজির তার গোফ অনেক পছন্দের, গোফের জন্যই সে ইনস্টাগ্রামে বিখ্যাত। তারা তখন তাকে তার গোফ ফেলে দেওয়ার ভয় দেখায় আর এভাবেই তাকে সব খুলে বলতে রাজি করায়। সে ইয়াকাত আলী নামের একজনের নাম বলে। তখন আসলে সাজি খবর পায় সাভাপাতির এক লোক সিলভা পোর্ট থেকে ওই মাছ সংগ্রহ করেছে, তাই সে দলবল নিয়ে চলে গেছে সিলভাকে ধরার জন্য। সিলভার সাথে আর একজন ছিল, তাকে ধরতে ধরতে সিলভা পালিয়ে যায়। শেষ পর্যন্ত তারা সিলভাকে ধরে মেরেই ফেলে আর সিলভার কাছ থেকে ওই মাছগুলো নিয়ে নেয়। এরপর তারা যখন সেগুলো নিয়ে পালাচ্ছিল তখনই পুলিশ চেক করতে থাকলে তারা টোল প্লাজাতেই মাছের বোতল রেখে দেয়। সাজি তাদের লোকদের বলে তারা যেন এসে ওই মাছ নিয়ে যায়। সে মাছগুলো হাতে পাওয়ার পরই ইয়াকাতের কাছে পাঠিয়ে দেয়। ইয়াকাতের সাথে তার এই ডিলই ছিল, কিন্তু মাছ পাওয়ার পরও ইয়াকাত তাকে ধরে আনে আর রেল লাইনে বেঁধে রেখে ভয় দেখায়। কারণ সে যে মাছ পাঠিয়েছে তা ওই বিশেষ মাছ না, একেবারেই সাধারণ মাছ। ইয়াকাত মাছ খুঁজে বের করতে তাকে 10 দিনের সময় দেয়, কারণ তারও এক বস আছে আর সেই ইয়াকাতকে 10 দিনের সময় বেঁধে দিয়েছে। এই সবকিছু সাজি তাদের খুলে বলে। টনি এরপর ইয়াকাত সম্পর্কে জানতে চাইলে সাজি বলে কাল সে গলফ ক্লাবে যাবে, এরপর সে পালিয়ে যায়। টনি বলে সবাই তাহলে জানে না ওই বাচ্চা মেয়েটির কাছে মাছ রয়েছে, তাই তারা গলফ ক্লাবে যাবে বলে ঠিক করে আর লুকিয়ে তাদের পরিকল্পনা শুনে নেয় রাজাত। পরদিনই তারা গলফ ক্লাবে চলে যায় আর ইয়াকাতের বলের মধ্যে একটা ট্রাকার লাগায়। এতে সে তার ফোন কল শুনতে পায়। এবার যেই খবর পায় সে, তাতে সে আশ্চর্য হয়ে যায়। ইয়াকাতের বস অর্থাৎ সবকিছুর মাস্টার মাইন্ড হলো মেক্সিকান ডন পিটার সাম্বাই। এই খবর রাজা তো শুনে নেয় আর পরদিন সে মিডিয়াতে খবর জানিয়ে দেয়। এদিকে টনি তার বাবার কাগজপত্র ঘাঁটতে থাকে, তবে পিটারের কোনো ছবি বা গুরুত্বপূর্ণ কিছুই সে পায় না। সে তার বাবার ডায়েরি দেখবে বলেও ঠিক করে, তবে তার বাবা সেই সময় চলে এলে তারা দ্রুত লুকিয়ে পড়ে। তার বাবা তেমন একটা পাত্তা দেয় না আর বলে তারা নিশ্চয়ই কোনো কুকুর হারানো কেস নিয়ে কাজ করছে। সানুপ এরপর কথায় কথায় পিটারের সম্পর্কে জিজ্ঞেস করে। আমরা দেখতে পাই জোশ চমকে ওঠে আর বলে বিপরীত ধারা হলেও তাদের মধ্যে একটা ভালো বন্ড ছিল। পিটার অনেক ভালো মানুষ ছিল, এসবই সে বলতে থাকে। তবে আমরা বুঝতে পারি সে কতটা ভয় পেয়ে গেছে। তখনই টিভিতে খবর দেখা যায় পিটার সাম্বাই কোচিতে, অর্থাৎ তাদের এই শহরেই সে আছে। জোশ যখন জানতে পারে যে টনি এই কেস নিয়ে কাজ করছে, সাথে সাথে সে তার ছেলেকে ঘর থেকে বের করে দেয়, কারণ ছেলেকে খুঁজতে গিয়ে পিটার তাকে খুঁজে পেয়ে যাবে। এই নিয়ে তো সে বেশ চিন্তায় পড়ে যায়। তার তখন আগের কথা মনে পড়ে যায়, যখন সে সাম্বাইকে সামনাসামনি দেখেছিল। সে আর তাকে সামনে থেকে দেখতে চায় না, কারণ সে অনেক বেশি ভয়ঙ্কর, অনেক বেশি পাওয়ারফুল। এরপরে আমরা দিলরাজকে দেখি। সে রান্নাঘরে বসে বসে আটা পিষছিল। তখনই তার স্ত্রী এসে তাকে আরো এক গাদা কাজ ধরিয়ে দেয়। দিলরাজ তখন মিনমিন করে বলে তারা মিক্সারে আটা পিষলেই পারে, তবে চেচির ধারণা এতে খাবার নাকি মজা হয় না। এই সময় সাম্বাইয়ের কোচি থাকার খবর টিভিতে দেখা যায়। এই খবর শুনে খুব ধীরে ধীরে দিলরাজ উঠে রান্নাঘরের দরজা বন্ধ করে।
সেখানে একটা ক্যাবিনেটের ভেতর থেকে সে একটা গোপন ল্যাপটপ আর পিস্তল বের করে নেয়। আমরা বুঝতে পারি যে দিলরাজ সাধারণ কেউ না, তার মধ্যে বড় কোনো রহস্য আছে। এদিকে সাংবাদিকরা রাজাতকে দিয়ার কেসের ব্যাপারে জিজ্ঞেস করে। সে বুঝতে পারে এটা টনিকে ফাঁসিয়ে দেওয়ার মোক্ষম সুযোগ, তাই সে বলে টনি নামের এক লোক নিজেকে ডিটেকটিভ বলে দাবি করে, সেই দিয়ার কিডন্যাপার। তার সাথেই বাচ্চা মেয়েটিকে শেষ দেখা গেছে। এই খবর কেইকির বাবা মাও টিভিতে দেখতে পায়। কেইকি তো এসব দেখে খুবই রেগে যায়, কিন্তু টনি এখনো এসব কিছুতে পাত্তাই দেয় না। সে পুরো কেস শুরু থেকে ভাবতে থাকে যে সুলতান নামের একজন এই মাছ পাঠিয়েছে তার বান্ধবীর কাছে। সাভাপাতি এই মাছ পরিবহনের ব্যবস্থা করেছে। তার লোক সিলভা আর মাকবুল মাছ আনতে গেছে, তার মধ্যেই সিলভাকে মেরে ফেলা হয়েছে আর তার কাছ থেকে সাজি মাছ কেড়ে নিয়েছে। সাজির পেছনে আছে বেঙ্গালুরুর ডন ইয়াকাত আর তার পেছনে ইন্টারন্যাশনাল ডন সাম্বাই। সিলভা সাভাপাতির গোডাউন থেকে ভিন্ন রাস্তায় ছিল, তার নিশ্চয়ই ভিন্ন কোনো পরিকল্পনা ছিল। তার কল লিস্ট একবার পাওয়া গেলে তার পরিকল্পনা সম্পর্কেও জানা যাবে। টনি তখন তার এক আইটি এক্সপার্ট বন্ধুর কাছ থেকে সিলভার কল লিস্ট নেয়। সে বলে টনি শুধু সিলভার পেছনে পড়েছে, পুলিশ তার সম্পর্কে কোনো খোঁজ খবর করেনি। দেখা যায় মারা যাওয়ার দিন সিলভা 3টা নাম্বারে যোগাযোগ করে, যা এখন বন্ধ। সেই নাম্বারগুলো একটা অ্যাপে দিয়ে দেয় সে, সেগুলো অন হলেই সে খবর পাবে। এরপর সে এক ফুড অ্যাপের কর্মীকে এই নাম্বারটি দেয় এবং বলে এখান থেকে কোনো খাবার অর্ডার করা হয়েছে কি। মেয়েটি তাকে যে ঠিকানা দেয় তা কেইকির অ্যাপার্টমেন্টের ঠিকানা। টনি তখন তাকে ফোন করে বলে একটা নক করে দেখতে যে সেখানে আসলে কে থাকে। ওদিকে কফি গরম না হওয়ায় চেঁচি দিলরাজের মুখে ছুঁড়ে মারে আর অনেক চেঁচামেচি করে। একসময় সে ঘর থেকে বের হয় আর অ্যাপার্টমেন্টের সিকিউরিটি গার্ডের ঘরে চলে যায়। সিকিউরিটি গার্ড তখন তাকে সসম্মানে বসতে দেয়। আমরা এবার দিলরাজের আসল পরিচয় জানতে পারি। সেই আসলে মেক্সিকোর ডন পিটার সাম্বাই, যে এখানে ছদ্মবেশে রয়েছে। 4 বছর আগে এক সাংবাদিককে খোঁজার জন্য সাম্বাই ইন্ডিয়াতে আসে, যে তার ছবি তুলে নিয়েছিল। অনেক খুঁজেও তাকে পাওয়া যায় না। ওদিকে পিটার তাকে ছাড়া ফিরেও যাবে না। তবে তাদের তো গোপনে থাকার জায়গা দরকার। তখনই দেখা যায় এক মধ্যবয়স্ক মহিলা বিয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছে, তাই সে ওই মহিলাকেই বিয়ে করে নেয় আর সেখানেই থাকার জায়গা পায়। সেই থেকে চেচি তার উপর অনেক অত্যাচার করলেও সে কিছুই বলতে পারে না। না হয় চেচি পুলিশে খবর দিয়ে দিবে আর তখন তার সব ফাঁস হয়ে যাবে। সাম্বাই বলে আজ সে ইয়াকাতকে লিফটে দেখেছে, সেই অ্যাপার্টমেন্টেই আছে। সাম্বাই তার সাথে ডিল করবে আর নকল পাসপোর্ট তৈরি করে মেক্সিকো চলে যাবে, কারণ এখানে থেকে সে আর কুকুরের পটি পরিষ্কার করতে পারছে না। এখানে আমরা এটাও জানতে পারি যে এখানে সিকিউরিটি গার্ড হলো তারই লোক, সেও এখানে ছদ্মবেশে আছে। তার নাম হলো মোস্তফা। সে বলে সে চেষ্টা করেছে সাম্বাইকে কুকুরের হাত থেকে রেহাই দিতে। সেই কুকুর সিলভার গাড়িতে তুলে দিয়েছিল, তবে আবারও ঘুরে ফিরে সেটা এখানেই চলে এসেছে। মোস্তফা বলে তাদের টুল ঠিকঠাক মতো আছে কি। সাম্বাই বলে সে তার রান্নাঘরে লুকিয়ে রেখেছে। চেচি কখনোই রান্নাঘরে যায় না, তাই সেটা সেখানে একেবারেই নিরাপদ থাকবে। মোস্তফা বলতে থাকে কুকুরটিকে বস্তায় ভরে দরজার বাইরে রেখে দিতে। এটা করলেই সে কুকুরটিকে জায়গা মতো পৌঁছে দিবে আর সাম্বাইও এই কুকুরের হাত থেকে বেঁচে যাবে। এদিকে কেইকি সব অ্যাপার্টমেন্টে খোঁজ নিয়েছে। সে বলে শুধুমাত্র একটা অ্যাপার্টমেন্টের দরজা খোলে না, এটা একটা এয়ারবিএনবি। ওই ফ্ল্যাটের ভেতরে আমরা ইয়াকাতকে দেখতে পাই। সে সাজিকে তুলে এনে মারধর করছে। সাজি বলে সে একজনকে দিয়ে মাছ আনানোর চেষ্টা করেছে, তবে তা অদল বদল হয়ে গেছে। এরপরে এক ডিটেকটিভ যার নাম টনি, সে তার পেছনে পড়ে গেছে। সাজি ওই দুজনের ছবিও দেখায় যাদের সে মাছ আনার কাজ দিয়েছিল। টনি বাইরে থেকে সবকিছু শুনে নেয়। সে লুকিয়ে এই অ্যাপার্টমেন্টে ঢুকেছে আর স্প্রে দিয়ে মুস্তফাকে অজ্ঞান করেছে। অনেক জায়গায় মাছের জারও খুঁজেছে, তবে কোথাও সে ওই মাছের জার খুঁজে পায়নি। ওই সময়ে কোনো ফ্ল্যাটের জন্য একটা ফুড পার্সেল আসে। ওদিকে দুজন লোক অ্যাপার্টমেন্টের বিদ্যুতের কানেকশন বন্ধ করে দেয়। ইয়াকাত এতে সাজিকে আরো মারতে থাকে, এই ভেবে যে এসব বুঝি তারই কাজ। এই সময় দরজায় কলিং বেল শোনা যায়। দেখা যায় তার ফুড পার্সেল এসেছে। ইয়াকাত তখন দরজার কাছে গেলে ওই দুইজনকে দেখতে পায় যাদের ছবি সাজি তাকে দেখিয়েছে, অর্থাৎ মাছ আনার কাজ করেছে যারা। তার সাথে রয়েছে ছোট্ট একটি মেয়ে, সেই হলো দিয়া। এই দুজনেই হলো দিয়ার আসল কিডন্যাপার। এদিকে দিয়াকে ধরার জন্য ছুটে যায় টনি। দিয়া একা একাই লিফটে উঠে যায়, তার হাতে মাছের সেই জার। দিয়াকে ধরার চেষ্টা করার জন্য বের হতেই এক লোক তাকে প্রচন্ড মারতে থাকে। সে টনিকে তুলে নিয়ে আসে
আর এই লোকটি হলো মাকবুল। মাকবুল তাকে মারতে মারতে জিজ্ঞেস করে তার মেয়ে কোথায়। টনি বলে সে দিয়ার ব্যাপারে কিছুই জানে না, সে নিজেই দিয়াকে খুঁজে চলেছে। টনি তখন কোনো মতে মাকবুলের হাত থেকে বেরিয়ে আসে আর ওই দুজন লোকের কাছে যায় যারা কিডন্যাপার। তারা বলে তারা আগে মাছের ব্যবসা করত, তারা শুনেছে কিডন্যাপিং এ বেশি টাকা কামানো যায়, তাই তারা কোচি এসে কিডন্যাপিং এ নেমেছে। তারা দিয়াকে অন্য একজনের কথা মতোই কিডন্যাপ করেছিল আর এই অ্যাপার্টমেন্টের একটা ফ্ল্যাটে রেখেছিল। তারা অ্যাপার্টমেন্টের বাইরে রাজাতকে দেখে তখন, তাই তারা ভীষণ ভয় পেয়ে যায় আর পালানোর চেষ্টা করে। সে কারণেই বিদ্যুতের কানেকশন অফ করে দেয়। তবে তখনই দিয়া তাদের হাতছাড়া হয়ে যায়। টনি তখন দিয়ার জন্য বেশ চিন্তায় পড়ে যায়, কিন্তু কেইকি তাকে এত চিন্তা করতে নিষেধ করে আর সে বলে সে দিয়াকে খুঁজে বের করার চেষ্টা করবে। টনি জিজ্ঞেস করে তার অ্যাপার্টমেন্টের অবস্থা কি। কেইকি বলে অবস্থা তেমন সুবিধার না, পুরো বিশৃঙ্খলা চলছে সেখানে। আর চেচি আন্টির আদরের কুকুর আবারও হারিয়ে গেছে। তিনি তো চিৎকার চেঁচামেচি করে পুরো বাড়ি মাথায় তুলেছেন। তার গলাটাই শোনা যাচ্ছে সবচেয়ে জোরে। একেবারে বাজে অবস্থা। কুকুরের কথা শুনেই টনির কিছু একটা মনে পড়ে। সে খুব খুশি হয়ে বলে নিশ্চয়ই দিয়ার সাথে আছে ওই কুকুর। বারবার হারিয়ে যায় বলে চেচি আন্টির কথা মতো সে কুকুরের গলায় ট্র্যাকার লাগিয়ে দিয়েছে। এখন লোকেশন ট্রেস করে দিয়ার চেচি আন্টির কুকুর দুজনকেই খুঁজে বের করতে পারবে সে। টনির পর তার অফিসে যায় আর ট্র্যাকারের লোকেশন দেখে সেখানে চলে যায়। ওই লোকেশনে টনির মুখোমুখি হয় আর্নল্ড। সে সাভা পাতিরি দলের একজন। তার সাথে টনির আগেও দেখা হয়েছে। তার সাথে আমরা ওই লোকটিকেও দেখতে পাই বিভিন্ন সময় মানুষ গায়েব হওয়ার সময়, যাকে আমরা মাটি খুঁড়তে দেখেছি। এরা দুজন একত্রে আসলে একটা কিডন্যাপিং চক্র চালায়। বিভিন্ন সময় এরা মানুষদের কিডন্যাপ করে আর চাঁদা আদায় করে। দিয়াকেও তারাই কিডন্যাপ করিয়েছে। সেই সময় আর্নল্ডকে ধরে প্রচন্ড মারধর করে টনি। আর্নল্ডও থেমে থাকে না, সেও তাকে মারতে থাকে। ওদিকে ইয়াকাত মেসেজ দেয় দিলরাজ ওরফে সামবাইকে আর বলে এক ডিটেকটিভ টনি তাদের মাছের ব্যাপারে সব জেনে গেছে। দিলরাজের চিন্তার কিছু নেই, ইয়াকাত তাকে শেষ করে দিবে। পেট ডিটেকটিভ টনির কথা শুনে সামবাই তাকে চিনতে পেরে যায় আর বলে সে নিজেই ওই ছোড়াকে শেষ করবে, কারণ ওই কুকুরকে বাড়ি এনে সেই তার দুর্দশা বাড়িয়েছে। মোটা টাকাও নিয়েছে তার স্ত্রীর কাছ থেকে। এরপরে একটা বাজারের ব্যাগে সামবাই নিজের সব জিনিসপত্র ভরে নেয় আর কেইকির কাছে চলে যায়। সে কেইকিকে জিজ্ঞেস করে তাকে কি সে লিফট দিতে পারবে। কেইকি রাজি হয় আর সামবাইকে তার বাইকে বসায়। কেইকি দেখে তাদের পেছন পেছন তাদের অ্যাপার্টমেন্টের সিকিউরিটি গার্ডও আসছে। তার এতে বেশ সন্দেহ হয়। সে জিজ্ঞেস করে তারা কোথায় যাবে। সামবাই তখন তার পিঠে পিস্তল ধরে আর তাকে সোজা গাড়ি চালাতে বলে। তারা তাকে কিডন্যাপ করে নিয়ে আসে আর বলে টনিকে সব জানাতে। আর্নল্ড তো তাকে মেরে অজ্ঞানী করে ফেলে। দিয়া তখন টনিকে দেখে চিৎকার করে সাহায্য চায়, তবে টনির তো কোনো হুঁশই নেই। এরপর দেখা যায় আর্নল্ডের সহকারী দিয়াকে একটা কুকুরের খাঁচায় রাখে আর তাকে সায়স্তা করতে একটা হিংস্র কুকুর ঢুকিয়ে দিতে থাকে। দিয়া তখন আঙ্কেল আঙ্কেল বলে বারবার ডাকতে থাকে। এই সময়ই টনি উঠে কুকুরটির চেইন টেনে নেয় আর তাকে সরিয়ে দেয়। এরপরই আর্নল্ডের সঙ্গী লোকটিকে সে মেরে একেবারে অজ্ঞান করে ফেলে। এর সাথে সাথে সে দিয়াকেও তুলে দেয় ওই দুই নতুন কিডন্যাপার শামসুদের হাতে। সে বুঝতে পেরেছে অভাবে কাজ করতে চাইলেও ছেলেগুলো ভালো। টনি তখন শামসুকে বলে দিয়াকে যেন ঠিকঠাক মতো তার বাবা মাকবুলের কাছে পৌঁছে দেয়া হয়। এই বলে সে নিজে মাছের জার নিয়ে বেরিয়ে পড়ে। তখনই কেইকি তাকে কল দেয়। সে বলে পিটার সামবাইয়ের লোকেরা তাকে কিডন্যাপ করেছে, সে এখন তাদের কাছেই আছে। সামবাই টনিকে মাছ নিয়ে আসতে বলেছে, না হয় কেইকিকে মেরেই ফেলবে। সামবাইয়ের পরিচয় পেয়ে টনি খুবই অবাক হয়ে যায়। সামবাই হলো কেইকির অ্যাপার্টমেন্টের সহজ সরল স্ত্রীভীত দিলরাজ আঙ্কেল। সে যে সামবাই হবে তা তো কেউ কল্পনাও করেনি। দেখা যায় টনির হুমকির পালা শেষ হয় না, এবার কল দেয় সাবাপাতি। সে বলে বাচ্চা মেয়েটিকে বাঁচাতে চাইলে টনি যেন মাছ নিয়ে চলে আসে, নাহলে তারা বাচ্চা মেয়েটিকে বাঁচাতে পারবে না, কারণ শামসুদের কাছ থেকে আবারও তার লোকেরা মেয়েটিকে কিডন্যাপ করে নিয়ে গেছে। এক মাছের জন্য তারা সবাই এবার একত্রিত হয় একটা অ্যামিউজমেন্ট পার্কে। এদিকে থমাসরাও আসে জোসকে সায়স্তা করার জন্য। সামবাই তাকে তুলে আনে। জোস তো তখন বেশ অনুনয় বিনয় করতে থাকে, বেশ অনুরোধ করে বলতে থাকে যে সে কিছুই করেনি, সে যেন তাকে ছেড়ে দেয়। সে তো সহজ সরল ডিটেকটিভ মাত্র, আর এখন সে সবকিছু ছেড়েও দিয়েছে, তাই তাকে যেন ছেড়ে দেয়া হয়। মোটামুটি দেখা যায় সব চরিত্র একত্রিত হয় এই এক পার্কে। সবার টার্গেট সেই মাছ, যা একজনকে কোটিপতি করে দিতে যথেষ্ট।
ঠিক এই সময় মাছ নিয়ে আসে টনি। সে বেশ স্যুটবুট পরে সেজে গুজে আসে মাছের জার নিয়ে, তার সাথে একটা কুকুর ভর্তি ট্রাক। সে সাথে সাথেই হিংস্র কুকুরগুলোকে ছেড়ে দেয় সবার মধ্যে। মুহূর্তেই সেখানে হুটোপুটি শুরু হয়ে যায়। একে অপরের দিকে মাছের জার ছুটতে থাকে। কে মাছ নিবে তা নিয়েই ঝামেলা শুরু হয়ে যায়। এবার একে অন্যের উপর মাছের জন্য চড়ে বসে। এভাবেই কুখ্যাত সব গুন্ডারা একত্র হয়। তবে এই হুড়োহুড়ির এক পর্যায়ে দিয়া পানিতে পড়ে যেতে নেয়। তখনই কেইকি তাকে বাঁচায় আর নিরাপদে নিয়ে যায়। একসময় রাজা তো তার দলবল নিয়ে চলে আসে ওই পার্কে। সব গুন্ডাদের সে হাতের কাছে পেয়ে যায় আর একসাথে সবাইকে ধরে ফেলে। এটা তো তার জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট ছিল। তো যাওয়ার সময় সে দেখে দিয়া আর কেইকিকে নিয়ে টনি চুপচাপ বসে আছে, যেন তারা সাধারণ কোনো ডেটে এসেছে। রজত তখন টনিকে বলে সে এক ইন্টারন্যাশনাল গুন্ডাকে ধরে ফেলেছে আর কোটি টাকা দামের মাছও ধরে ফেলেছে। তার এবার প্রমোশন হবে, সবাই খুব তারিফ করবে। টনি তো কিছুই করতে পারেনি। এই বলে সে চলে যায় আর টনি হাসতে থাকে, কারণ তার হাতের মাছটি নকল। সবাই তো এতক্ষণ নকল মাছ নিয়েই হুটোপুটি করেছে। এখান থেকে দৃশ্য চলে যায় কয়েক মাস পর। কুখ্যাত মেক্সিকান ডন পিটার সাম্বাইকে নিয়ে লেখা সাংবাদিক ও ডিটেকটিভ জোসের সেই বইটি বের হয়েছে। জোস রীতিমতো বিখ্যাত হয়ে যায়। চারিদিকে তাকে নিয়েই কথা চলতে থাকে। এখন তো সাংবাদিকরা তাকে পেলেই ঘিরে ধরে আর তার এই রোমাঞ্চকর অভিজ্ঞতা শুনতে চায়। সেও বেশ ফলাও করে বলে যে কিভাবে করে সাম্বাই তার হাতে পায়ে ধরে অনুরোধ করার পরই তাকে ছেড়ে দিয়েছে জোস। তার সাথে কি হয়েছে সেটা তো এখন আমাদেরকে দেখানো হয়। তাকে আসলে মারধর করে ফেলে রেখে যায় মুস্তাফা। সেই সময় হাত পা জোর করে অনুরোধ করলে তাকে প্রাণ ভিক্ষা দেয়া হয়। এরপর জোসকে টনি এবং মাছের কথা জিজ্ঞেস করলে জোস বলে তার ছেলে তো মাছ ফিরিয়ে দিয়েছে, সেটা এখন আর তার কাছে নেই। আর সে খুবই বোকা ডিটেকটিভ বলে এই কাজ করেছে। এত দামি মাছ পুলিশকে ফিরিয়ে দিয়ে সামান্য ফুলের তোড়া পেয়েছে। ওই মাছগুলো নিজের কাছে রাখলেও তো তার লাভ হতো। সে তো এখন আবারও কুকুর বিড়ালকে খুঁজতে নেমে পড়েছে। আমরা তখন দেখতে পাই ওই মাছগুলোর একটা দিয়াকে দেয় টনি, শামসুদেরও একটা মাছ দেয় আর সে নিজে কয়েকটি মাছ রাখে। সেই মাছগুলো 30 কোটি টাকা দামের। একসময় মাছ ডিম দিতে দিতে এখন তা 300 কোটি টাকার মাছে পরিণত হয়েছে। সেগুলো সে একটা অ্যাকোরিয়ামে তার কাছে তার অফিসে রেখে দিয়েছে। বোকাশোকা পেট ডিটেকটিভ টনি এখন 300 কোটি টাকার মালিক। যাকে নিয়ে কোনো আশা ভরসাই ছিল না, সেই কিনা শেষমেশ এত বড় দান দিয়ে দিল। আর এই দৃশ্যের সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। এজন্যই কখনো কাউকে বোকাশোকা বলে অবহেলা করতে নেই। কখন কার ভাগ্য কিভাবে খুলে যাবে সেটা তো একমাত্র উপরওয়ালাই জানে। যাক, এই তো ছিল আজকের গল্প। টনির জীবনের এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে। লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।